নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। 4 তারিখের পর ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প হবে আগামী 6 মাস, এবং সেই রাজনৈতিক ভূমিকম্পে পরিবারতন্ত্র দলগুলি কিন্তু খুব সমস্যায় পড়বে। এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির তোলপাড়। কিছুদিন বাদেই, কয়েকদিন বাদেই কিন্তু শেষ দফার ভোট। তার আগেই প্রধানমন্ত্রী বলছেন যে জুনের 4 তারিখের পর 6 মাস রাজনৈতিক ভূমিকম্প। খুব বড় স্টেটমেন্ট, এবং ইন ডেপথ অ্যানালিসিস যদি আমরা ভাবি তাহলে কিন্তু সত্যি পরিবারতন্ত্র দল অর্থাৎ এ রাজ্যে, অর্থাৎ আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের দিকেই কি তার ইন্ডিকেশন। এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা এবং নেত্রী ইডি সিবিআই রেড করছিল ভোটের আগে, আপনারা জানেন, ইলেকশনের মধ্যেও হয়েছে। 6 মাস ধরে আফটার 4 জুন কি হবে, এটা খুব বড় স্টেটমেন্ট। এবং এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় স্তরের রাজনীতি কিন্তু নেতা নেত্রীরাও কিন্তু ভাবছেন যে কোন লেভেলে কি থেকে প্রধানমন্ত্রী কথা বললেন, এর ভবিষ্যৎ কি। আলটিমেটলি এই ভূমিকম্প, রাজনৈতিক ভূমিকম্প যেটা উনি ইন্ডিকেট করেছেন, বলেছেন রিক্টার স্কেলে, রাজনীতির রিক্টার স্কেলে এর মাত্রা কতটা, এটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এর ভবিষ্যৎ কি, এই ভবিষ্যৎ কি জানতে ভোটের ভবিষ্যতের আজকের পর্ব আপনাদের দেখতে হবে। এবং আজকে আমরা এই সব নিয়ে অ্যানালিসিস করব যা আমরা করে আসছি পর্বের পর পর্ব। আর আমরা অভিভূত আপনাদের পার্টিসিপেশন, আপনারা এত কমেন্ট করছেন, এবং আমরা চাই আপনারা আরও কমেন্ট করুন, আরও ইনভলভ হন, যাতে আপনাদের কমেন্ট আমাদের উদ্বুদ্ধ করে এবং আমরা আপনাদের কাছে আরও পৌঁছতে পারি, এবং আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে। আজকের পর্ব এই নিয়েই আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রখ্যাত পলিটিক্যাল অ্যানালিস্ট দীপঙ্কর দে, আমার পাশে বসে আছেন। পরিচয় করে দেবো। দীপঙ্কর বাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। ধন্যবাদ। প্রথমেই শুরু করলাম যেটা প্রধানমন্ত্রী আগে বলেছেন, যে রাজনৈতিক ভূমিকম্প 4 জুনের পর, আপনার বিশ্লেষণ। হ্যাঁ, ভূমিকম্প যদি বলে থাকেন তাহলে তার অনেকগুলো বিশ্লেষণ হতে পারে। ভূমিকম্প যখন হয় তখন আমরা বুঝি যে পরিবর্তন হয়, তাহলে কি উনি বলতে চাইছেন যে রাজনৈতিক পরিবর্তন হবে? সেটাকে একটা তিনি আগেই বলে দিলেন যে 4 তারিখে ভারতবর্ষের রাজনৈতিক একটা বিশাল পরিবর্তন হতে চায় না, উনি কিন্তু বলেছেন আগামী 6 মাস। না, আমি আসছি সে কথায়। এটা একটা হতে পারে যে এরকম পরিবর্তন হচ্ছে, যেন টেকটনিক প্লেটগুলোতে যেরকম একটা পরিবর্তন হয় তখন একটা ভূমিকম্প হয়, সেটা একটা দিক। আরেকটা বলছে যে আগামী 6 মাস ধরে এর প্রভাব পড়বে, মানে বারবার ভূমিকম্পটা হতে থাকবে, ভূমিকম্পটা একবার হবে না। তার একটা ব্যাখ্যা হতে পারে যে ট্রান্সফরমেশন অর ট্রান্সফার অফ পাওয়ার যেটা হওয়ার সম্ভাবনা আছে, অনেকে মনে করছেন যে ট্রান্সফার অফ পাওয়ারটা হতে পারে, সেটা খুব স্মুথ হবে না, সেটা তার প্রভাব লাগবে 6 মাস ধরে। এই পাওয়ার ট্রান্সফারের টানাপড়েনটা চলতে পারে। এটা খুব ভয়ঙ্কর একটা কিন্তু ইঙ্গিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি এখনও ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যদিও নির্বাচন চলছে, তিনি আগাম কিন্তু এরকম একটা প্রায় ভয়ঙ্কর একটা থ্রেট করার মতো সব কথা তিনি বললেন, যে 6 মাস ধরে এই ভূমিকম্পটা উপলব্ধ হবে। এটা কিন্তু ট্রান্সফার অফ পাওয়ারের কনটেক্সটে যদি আমি ভাবি, এটা একটু ভয়ঙ্কর একটা কি বলবো চিতাবনী আর কি। ওকে। আর তৃতীয় যেটা হচ্ছে সেটা যাকে বলে পরিষ্কার, ভাই তুমি ভোট যদি আমাকে না দাও, আমি যদি না আসি, তাহলে কিন্তু আমি অনেকটা দেখে নেব জাতীয়, মানে এটা আমি আশা করি না যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এ ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা বলছেন। তাই আমি তৃতীয় যে কথাটাই বললাম সেটা আমি আশা করি না উনি বলেছেন ওই পার্সপেক্টিভ থেকে। তাই এটা যদি হয় তাহলে খুবই দুর্ভাগ্যজনক। ওকে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আজকে জনসভায় বলেছেন, দীপঙ্কর বাবু, মুখ্যমন্ত্রী বলেছেন যে দমদম, একটি স্পেসিফাই করে বলেছেন, দমদম লোকসভা কেন্দ্রে সেটিং হয়েছে, সমঝোতা হয়েছে কার সাথে? বিজেপির সঙ্গে সিপিএমের। ওকে। এবং সেইখানে তিনি বলছেন যে লোকসভা নির্বাচনে বিজেপির ভোট সিপিএমে আসবে এবং বিধানসভায় আবার ব্যাক করবে, অর্থাৎ সিপিএমের ভোট বিজেপিতে যাবে। এইখানে মুখ্যমন্ত্রী ওপেনলি কিন্তু এই কথা বলছেন। এটা আমার মনে হয় গত কয়েক মাস ধরেই এই ধরনের কথা আমরা শুনছি, এবং যে কারণে বাংলায় বিশেষ করে
যেটাকে জোট, যেটা ইন্ডিয়া যে জোটটা, যেটা হলো না, যে বাংলায় তৃণমূল, কংগ্রেস আর সিপিএম একজোটে তারা নির্বাচনে একসাথে লড়তে পারলেন না এই কারণেই। এবার প্রশ্নটা হচ্ছে, আমি আজকে সকালে একটা টুইট পেলাম, সেখানে এক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নাকি গতকালকে বলেছেন যে সিপিএমকে ভোট দিয়ে কি হবে, বরঞ্চ তোমরা তৃণমূলকে দাও। অদ্ভুত কথা, মানে ওটা বলার সাথে সাথে আমার প্রচুর সিপিআইএম বন্ধু বলছে কি হচ্ছে, তাহলে কি বিজেপি তৃণমূলের অ্যালায়েন্সটা তাহলে সত্যি, যে উনি বলছেন সিপিএমকে ভোট দিয়ে কি হবে, তাহলে তৃণমূলকে দাও। এটা আমার ধারণার শেষ মুহূর্তের নির্বাচনী চাল কতগুলো, এবং সেটাকে কাউন্টার করতে মুখ্যমন্ত্রী সেটা বলেছেন বলে আমার মনে হয়। কিন্তু এই কথাটা যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে অ্যালায়েন্স কংগ্রেস, সরি, এই পশ্চিমবাংলা সিপিএম এর সাথে বিজেপি, এটা আমরা তো বহুদিন ধরেই শুনছি, এবং এই কারণেই মূলত জোটটা হয়নি। এটা বেশ, আমরা ভোটের একদম ডিরেক্ট ঢুকবো। প্রচুর মানুষ অপেক্ষা করে থাকেন আমাদের অনুষ্ঠানে কি হতে যাচ্ছে, ভবিষ্যৎ কি। তার আগে একটা ওয়ান লাইনার নেবো যেটা আপনার থেকে একদম খুব শর্টে, যে এই কনটেক্সটে অর্থাৎ মুখ্যমন্ত্রী সেটিংয়ের কথা বলছেন, উল্টো দিকে প্রধানমন্ত্রী আপনি যেটা বললেন যে সিপিএমকে ভোট দিয়ে কি হবে, তৃণমূলকে ভোট দাও। কোথাও বিজেপির সঙ্গে তৃণমূল বলছে বিজেপির সঙ্গে সেটিং আছে, আবার প্রক্ষান্তরে দাঁড়িয়ে তৃণমূল বলছে যে বিজেপি সিপিএমের সঙ্গে বিজেপির সেটিং আছে। তো এই যে দোষারোপ এবং পাল্টা দোষারোপ, তার সাথে আজকে আমি মিছিলেও কিন্তু সে ম্যান মার্কিং করার মতো অবস্থা। গতকালকেই প্রধানমন্ত্রী কিন্তু শ্যামবাজার থেকে রোড শো করেছেন, আপনারা জানেন রোড শো করেছেন, এবং আজকে কাউন্টার করতে ম্যান মার্কিংয়ের মতো রোড শোতে মুখ্যমন্ত্রীও কিন্তু সে একই রুটে শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করলেন। কি ইন্ডিকেট করছে? দেখুন, আপনি একটু যদি খেয়াল করবেন, এই কদিন আগে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সারা ভারতবর্ষের কনটেক্সটে যদি আমি ভাবি, তাহলে পশ্চিমবাংলা কিন্তু আমাদের পাখির চোখ। এটা কিন্তু আমাদের বুঝতে হবে, এবং বিভিন্ন কারণে পশ্চিমবাংলা তাদের কাছে পাখির চোখ। সেখানে কেউ কিন্তু কাউকে একটা ইঞ্চিও জায়গা ছেড়ে দেবে না। আপনি যেটা আজকে বললেন যে গতকাল প্রধানমন্ত্রী যে রুট দিয়ে গেছেন, আজকে মুখ্যমন্ত্রী, আসলে এখানে কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়ার কথা নয়। এবং এই লড়াইটা এই বছর ঠিক এই লেভেলে হচ্ছে, কেননা বিজেপি চাইছেন যে তারা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে তারা আসন লুজ করার কথা সম্ভাবনা আছে, তারা যদি খানিকটা এখান থেকে তুলে নিতে পারে। এবং তাই জন্য দেখবেন প্রধানমন্ত্রী বারবার আসছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার আসছেন, জেপি নাড্ডা আসছেন, কিন্তু সাথে এখানকার যারা তৃণমূল করছেন, তৃণমূলের নেতৃত্ব রয়েছেন, যারা আরও তাদের সহযোগীরা রয়েছেন, তারাও চাইবেন না, স্বাভাবিকভাবেই তারা একটা ইঞ্চিও তারা ছাড়তে চাইবেন না। তাই আমার মনে হয় এইবারের নির্বাচনটা সে অর্থে ভীষণ তাৎপর্যপূর্ণ, বাংলার কথা ভেবে, বাংলার ভবিষ্যতের কথা ভেবে। কেননা বাংলাকে খানিকটা, এটা শব্দটা ব্যবহার করলে খারাপ শোনাবে হয়তো, দখলদারি একটা দৃষ্টিকোণ থেকে মনে হয় অনেকে বাংলাকে আমরা চাই, এরকম একটা ব্যাপার থেকে বাংলায় তারা বারবার আসতে চাই। ওকে, এবার আমরা একটু ভোটের কনটেক্সটে যাব, দর্শকরা অপেক্ষা করে থাকেন। দীপঙ্কর বাবু, আপনার প্রচুর অভিজ্ঞতা, আপনি এবং রাজনীতি নিয়ে, ভোট নিয়ে আপনার প্রচুর গবেষণা, সেক্ষেত্রে এখনো পর্যন্ত, যদিও লাস্ট ফেজ বাকি, দুদিন বাদেই হবে, ট্রেন্ড কোন দিকে? আপনি কি বাংলার কথা? আগে আমরা বেঙ্গলের কথা, তারপর দিল্লির কথা। হ্যাঁ, বাংলায় আমার নিজের এখন অবধি মনে হচ্ছে গতবার যদি 19-এর যে রেজাল্টটা, 22-18, হ্যাঁ, তার থেকে তৃণমূল অবশ্যই অনেকটাই ভালো করবে। তার একটা বড় কারণ, বাংলায় অ্যালায়েন্সটা না হলেও কোথাও একটা বিজেপি বিরোধী, ভীষণভাবে বিজেপি বিরোধী একটা হাওয়া তৈরি হয়েছে, যেটা 19-এ ছিল না, এতটা ছিল না। মানে আমরা দেখেছি যে আপনি একটু আগে যেটা বললেন যে লড়াইটা এই লেভেলে 19-এ যায়নি। এবার কিন্তু সেখানে আমার মনে হচ্ছে তৃণমূল অনেক বেশি অর্গানাইজড ওয়েতে এই লড়াইটা 19-এর কনটেক্সটে লড়াইটা করছে। আপনি অর্গানাইজড বলছেন কি অ্যাসপেক্টে? তৃণমূলের এগেনস্টেও তো প্রচুর দুর্নীতির কথা উঠেছে, তৃণমূলের বিরুদ্ধেও নেতা মন্ত্রী তারা জেল হেফাজতে আছে, দুর্নীতি এত স্ক্যামের পর আপনি বলছেন হাওয়া নেই? দুর্নীতি আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে দুর্নীতির কথা যখন তৃণমূলের উঠছে, তখন তৃণমূলের নেতৃত্ব সেটা কিন্তু অস্বীকার করছেন না। আমি কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে দীপঙ্কর, না, সেই টাকাগুলো ঠিক আছে, আপনি এই কোটি কোটি টাকা যেটা আমরা
প্রায় বোধহয় 32 কোটি 50 কোটি এগুলো ছবি দেখেছি। এগুলো টিভি অপটিক্সের জন্য খুব খুব ইম্পর্টেন্ট, সাধারণ মানুষের মনে খুব দাগ কাটে, কারণ বাংলা এগুলো দেখা যায়নি। যদিও সারা ভারতব্যাপী যদি আপনি দেখেন এখানে হাজার হাজার কোটির লেনদেন চলছে, লক্ষ লক্ষ কোটির লেনদেন চলছে। আমি সেই কনটেক্সটে আজকের নির্বাচনটা কিন্তু হচ্ছে না। আজকের নির্বাচনটা হচ্ছে অনেকটাই বেশি সংবিধানকে রক্ষা করার জন্য, আমার কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য, একদম আমার অধিকারকে রক্ষা করার জন্য। আপনি দেখবেন বাংলা শুধু না, সারা ভারতবর্ষে প্রথম দিকে প্রথম 1-2 দফা যদি দেখেন, আস্তে আস্তে কিন্তু নির্বাচনের গোটা কি বলবো কনটেক্সটটা যেন বদলে বদলে গেল। প্রথম 1-2 দফার লোকে অনেক বেশি ধর্ম, রাজনীতি ইত্যাদি ইত্যাদি নিয়ে মাথা ঘামিয়েছে, কথা শুনেছে, কিন্তু পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে কিন্তু দেখবেন মানুষ কিন্তু বলতে শুরু করেছেন আমার রুটি কী হবে, আমার রুজি কী হবে, আমার চাকরি কী হবে। হ্যাঁ, তখন কিন্তু ধর্ম, রাজনীতি, এই যে বিভেদের কথা, হিন্দু মুসলমান, এগুলো কিন্তু আস্তে আস্তে ব্যাকসিটে চলে যাচ্ছে। এইটাই কিন্তু আমার কাছে মনে হয়েছে বাংলার ক্ষেত্রেও সেটা হচ্ছে। এবং যত এগোচ্ছে নির্বাচনের প্রক্রিয়া, একদম প্রথম দিকে দেখবেন বিজেপি খানিকটা অ্যাডভান্টেজে ছিল, সেটা আগে থেকেও ছিল, হিস্টোরিক্যালিও আছে নর্থ বেঙ্গলে, কিন্তু আস্তে আস্তে যত এই নির্বাচন এগোচ্ছে বিজেপি কিন্তু একটু ব্যাকফুটে গেছে বাংলায়। সেই অর্থে আমার কাছে মনে হয় বাংলায় বিজেপির আসন কমবে এখন অবধি, আমার অ্যাসেসমেন্ট, এবং অবভিয়াসলি সেখানে তৃণমূলের আসন সংখ্যা বাড়বে। আপনি এক্ষুনি একটা টার্ম ইউজ করলেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ 42টা আসন আপনারা প্রত্যেকে জানেন, আমরা সবাই জানি। তো দীপঙ্কর বাবু, যদি আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে ক্লাসিফাই করি, ডিফারেন্সিয়েট করে আলাদা করি, দক্ষিণবঙ্গ কি এক্সপেক্ট করছেন, আপনার চোখে কি হতে পারে, যদিও একটা ফেজ বাকি? পাশাপাশি উত্তরবঙ্গে কি বিজেপি তাদের গড় হিসেবে পরিচিত ধরে রাখতে পারবে? উত্তরবঙ্গে যেটা বিজেপি যেখানে লস করবে সেটা খানিকটা উত্তরবঙ্গে করবে। আমি বলছি উত্তরবঙ্গ তুলনামূলকভাবে বিজেপি হয়তো দক্ষিণবঙ্গের চেয়ে বেটার করবে, কিন্তু গতবার সম্ভবত 8টায় বোধহয় বিজেপি পেয়েছিল, এবার এটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা কম। আপনি কোনটা মাইনাস করছেন? আমি অন্তত বিজেপি সেখানে হয়তো 4টের বেশি আসন পাবে, মানে 50% হারাবে। আমার নিজের অ্যাসেসমেন্ট বিজেপি সেখানে 4টের বেশি আসন পাবে না। একই কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত দেখুন, একজন কেন্দ্রীয় মন্ত্রীকে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আনতে হয়েছে, তার শিফট করানো হয়েছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা মানুষ জানতে চাইছেন যে উত্তরবঙ্গ থেকে আমাদের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী হয়েছে, পূর্ণমন্ত্রী। দেখুন 18 জন, বিজেপির সবচেয়ে বড় সমস্যাটা কোথায় হচ্ছে, আমাদের এখান থেকে 18 জন সাংসদ বিজেপিকে দেওয়া হলো, একজনও পূর্ণমন্ত্রী হলেন না এই গোটা বিজেপি ক্যাবিনেটে গত 5 বছরে। এবং যারা ধরুন এমনি মন্ত্রী হলেন, পূর্ণমন্ত্রী নয়, যারা কি বলে যেটা প্রতিমন্ত্রী হলেন, তাদের কন্ট্রিবিউশন টু বেঙ্গল, সেটা যখন লোকে প্রশ্ন করছে তাদের কাছে কোনো উত্তর নেই। সেটা কিন্তু তাদের কাছে মনে হয় একটা বড় ব্যাগেজ হয়ে গেছে, যে আমি মন্ত্রী হলাম, কি করলাম আমি 5 বছরে বাংলায়। আমি যদি মন্ত্রী হই আমার কনস্টিটিউন্সিতে, আমি যদি এবার যাই, লোকে আমাকে জিজ্ঞেস করে দেবে তুমি 5 বছর মন্ত্রী ছিলে, তুমি আমার জন্য কি করেছো? সেই উত্তরটা কি আমার কাছে আছে? এই যে কয়েকজন মন্ত্রী হয়েছিলেন তো তাদের কাছে সেই উত্তরটা নেই। এটা কিন্তু তার কাছে একটা বড় ব্যাগেজ। এই জন্য দেখবেন বিজেপি প্রচুর মন্ত্রী টন্ডীদের সোয়াপ করিয়েছে, আজকে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, এটাই বড় কারণ। ওকে, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে তো বিজেপির সংগঠন এমনি সাধারণত খুব দুর্বল। যদি উত্তরবঙ্গে আপনি 50% লুজ করে, আপনি যেটা বললেন আমাকে, 4টে যদি পায়, দক্ষিণবঙ্গের অবস্থা কি হবে? আরো খারাপ হবে। যেমন আমি একটা এক্সাম্পল বলছি, দিলীপ বাবু বর্ধমানের ওখানে মেদিনীপুর থেকে তাকে বর্ধমানে নিয়ে যাওয়া হলো। মেদিনীপুরে তিনি জেতা প্রার্থী, মানে তিনি জিতেছেন এবং একজন সাংগঠনিক নেতা, বহুদিন ধরে RSS করছেন, তাকে তুমি ওখান থেকে সরিয়ে বর্ধমানে নিয়ে গেলে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? এতে কি তো প্রমাণ হচ্ছে যে তুমি কনফিডেন্ট নয় তোমার ক্যান্ডিডেটের উপরে। এই জায়গাগুলো একটু দেখতে হবে। এটা কিন্তু প্রমাণ করে যে কোথাও সাংগঠনিক দুর্বলতা রয়ে গেছে, যেটা বিজেপির আগেও ছিল, কিন্তু এটা হয়তো আরো বেশি দুর্বল হয়েছে। তার একটা বড় কারণ আমার নিজের মনে হয়, সেটা হচ্ছে যে বিজেপিতে গত কয়েক বছরে অনেক লোক এসছেন যারা, এবং তারা আসনগুলো মানে টিকিটও পেয়েছেন, তার অন্তত 25-30% হচ্ছে অন্য দল থেকে এসছে।
এতে যেটা হয়েছে বিজেপির পুরনো যারা মানে আদি বিজেপি আর নব্য বিজেপি যদি বলেন, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি। তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু বিজেপি থেকে হ্যাঁ, কিন্তু বিজেপি একটা খেয়াল রাখতে হবে, তৃণমূল কিন্তু বিজেপির মতো বা সিপিএম এর মতো খুব ওই রকম একেবারে ডিসিপ্লিন একটা ওই রকম পার্টি নয়। তৃণমূলের হ্যাঁ আদি তৃণমূল নব্য তৃণমূল আছে, সবাই জানে আমরা ওয়ান ম্যান পার্টি। হ্যাঁ, কিন্তু বিজেপি তো ওটা ছিল না। বিজেপিতে তো আরএসএস এর একটা বড় ভূমিকা আছে। একদমই তাই। দিলীপ বাবুরা এরা পুরনো আরএসএস কর্মী, তাদেরকে হঠাৎ করে কোণঠাসা করে দিয়ে সেদিনকার কারাকে দলবদল করে এসে বিজেপিতে বিশাল দায়িত্ব নিয়ে সব কিছু লাইমলাইটে তারা চলে আসবেন, এটা আরএসএস এর পুরনো কর্মীরা কেন মেনে নেবেন? আমার কাছে এটা একটা বড় কন্ট্রাডিকশন। দ্যাট কুড বি ওয়ান অফ দ্য রিজনস যে যার জন্য বিজেপির ফলটা শুধু পশ্চিমবাংলায় না সারা ভারতবর্ষে কিন্তু গতবারের চেয়ে খারাপ হবে। এই একটা বড় কন্ট্রাডিকশন বিজেপি। আমি চারটে একদম স্পেসিফিক কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করব ক্যান্ডিডেট সম্পর্কে। দর্শকরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করেন এবং আমাদের কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করেন এই অনুষ্ঠান সম্পর্কে। চারটে বড় ক্যান্ডিডেটের নাম বলবো, দিলীপ ঘোষ জিততে পারবেন? আমার নিজের অ্যাসেসমেন্ট নয়, পারবেন না। সুকান্ত মজুমদার জিততে পারবেন বালুরঘাটে? 50-50। নিশীথ প্রামাণিক? সেটা আমি 50-50 বলবো। কোচবিহার 50-50। শান্তনু ঠাকুর বনগা? সম্ভাবনা কম জেতার। মতুয়া ভোট? সম্ভাবনা কম। বেশ। আর অগ্নিমিত্র পল মেদিনীপুর যেখানে দিলীপবাবু ছিলেন? না, জিততে পারবেন না। ওকে, এর পেছনে লজিক, আপনি যে পাঁচটা আপনাকে আমি জিজ্ঞেস করলাম পাঁচটাই আপনি 50-50 বলেছেন, তিনটে আর দুটি বলেছেন পারবেন না, আপনার লজিক? দিলীপ বাবুর ক্ষেত্রে আমি যেটা বললাম, দিলীপ বাবু সম্পূর্ণ নতুন একটা ট্র্যাকে গিয়ে খেলছেন এখন, সেটা তার পরিচিত ট্র্যাক নয়, এবং সেখানে লোকে স্বাভাবিকভাবে প্রশ্ন করবে, ভাই তুমি তো জেতা প্রার্থী, তুমি ওখান থেকে। দিলীপ বাবুর এগেইনস্টে কিন্তু কীর্তি আজাদ থাকলেও সেটা কিন্তু এটা একটা বড় আমার কাছে মনে হয় ইস্যু হতে পারে। সেকেন্ড, আপনি যেটা বললেন শান্তনু ঠাকুরের ক্ষেত্রে, হ্যাঁ মতুয়া ভোট শান্তনু ঠাকুর গতবার মতুয়া ভোট একচেটিয়া পেয়েছে একদম। কিন্তু সিএ নিয়ে যে খেলাটা গত 5 বছর ধরে খেলা হয়েছে তাতে কিন্তু মতুয়ারা নিজেরা বিরক্ত, তারা নিজেরা ফ্রাস্ট্রেটেড। মতুয়া ভোট ভাগ হবে বলছেন আপনি? এবং খুব স্বাভাবিকভাবে, এবং শান্তনুবাবু যেটা এর আগে বলেছিলেন যে এই সিএতে আমি অ্যাপ্লাই করব, কিন্তু সেটা করেননি, এবং সেখানে লোকে এখন বুঝতে পারছে যে পুরো ব্যাপারটাই একটা খুব বড় ষড়যন্ত্র আর কি, ভোট নেওয়ার ষড়যন্ত্র। তাই আমার নিজের মনে হয় যে মতুয়াদা এতটা ভুল করবেন না যে বারবার তারা একই ফাঁদে পড়বেন আর কি, যেটা আগের বার সিএ দিয়ে একটা ফাঁদ পাতা হয়েছিল, ভয় দেখানো হয়েছিল। প্রশ্নটা হচ্ছে তারা নিজেরাই প্রশ্ন করছে যে আমার যদি নাগরিকত্বই না থাকে, আমাকে যদি অ্যাপ্লাই করে, তাহলে আমি এতদিন ধরে চাকরি বাকরি করলাম কি করে, আমার যে শিক্ষা দীক্ষা সার্টিফিকেট তাহলে আমি পেলাম কি করে, সেগুলো তো অর্থই নয় যায়। বেশ। তা একজন সাংসদ নিজে বলছেন আমি সিএ হলে, আমি একদম অন রেকর্ড তিনি বলেছেন আমি অ্যাপ্লাই করব, কিন্তু আমার জানা মতে তিনি আজকেও অ্যাপ্লাই করেননি। সো ইট উইল গো এগেনস্ট হিম। আমার নিজের মনে হয় এটা খুব স্বাভাবিকভাবে মানুষের প্রতিক্রিয়া হওয়াটা কথা। বেশ, আমাদের সময় কম, তাই না আমি স্পেসিফিকভাবে আপনাকে আরও জিজ্ঞেস করতাম, কিন্তু একটা আসন নিয়ে কিন্তু আমরা প্রত্যেকে এবং দর্শকরাও কিন্তু জানতে খুব অধীর আগ্রহে অপেক্ষা করবে, এবং তাকে কিন্তু ভগবানের আসনে বসানো হয়েছিল, এবং আমরা জানি প্রত্যেকেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, কি হবে তমলুকে? সত্যি কথা বলতে কি আমি তার প্রতিদ্বন্দ্বী কিন্তু দেবাংশু খুব ভালো ছেলে, ব্যক্তিগতভাবে আমি চিনি, আমার ছাত্রসম ছেলে, সে যথেষ্টই ফাইট দেবে, এবং আমি মনে করি যে অধিকারী গড়, দীপঙ্কর বাবু অধিকারী গড়ের কথা তো আমরা অনেক শুনেছি, আমরা দেখেওছি অধিকারী গড়ের, সব গড়েরই ভাঙন ধরে। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি অধিকারী গড়ের, এই আমাদের বিচারপতির কথার প্রসঙ্গে। বিচারপতি ইলেকশনের দিন যেভাবে তিনি প্রতিক্রিয়া দিলেন, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার মোড অফ স্পিকিং, তা থেকে মনে হচ্ছে যে তিনি হারছেন। মানে এটা আমি ওখানে যাইনি সরজমিনে, আমি কিছু, কিন্তু কেন হারবেন? তাকে তিনি যে হাইক পেয়েছিলেন এবং তাকে ভগবান বলা হয়েছিল, আমরা জানি সংবাদ মাধ্যম সবাই সে খবর রাখে, তিনি হেরে যাবেন। ভগবান তো অনেকে, আজকে মোদি নিজেই বলছেন উনি একজন ভগবান তো অনেকেই নিজেকেই বলেন আমি ভগবান, বা কেউ হয়তো, আপনি হয়তো বললেন দীপঙ্কর বাবু আপনি ভগবান, কিন্তু আমি যদি ভগবান সুলভ কাজ না করতে পারি, তাহলে আমার তো অস্তিত্ব সংকট হয়।
ঠিক। সেটা তো একটা বড় ব্যাগেজ। রাইট। আপনি অভিজিৎ বাবুকে ভগবান বানালেন এবং প্রশ্নটা তারপর মানুষের এক্সপেকটেশনটা খুব বেড়ে গেল। ভগবান তো অনেক কিছু দেন, মানুষ তাকে করজোরে প্রার্থনা করেন, কিন্তু একজন বিচারপতি হিসেবে পরবর্তী দেখা গেল তার প্রচুর বিচার খারিজ হচ্ছে একের পর এক, সেটা তো হয়েছে। তখন মানুষের মনে তো ওটা একটা ওই প্রশ্ন জাগবে, ভগবানের যে মূর্তিটা আপনি গড়ে দিলেন সেটা তার কাছে বড্ড ভারী হয়ে উঠবে। এটা হয়তো বা অভিজিৎ বাবুর ক্ষেত্রে হচ্ছে, এবং সেদিন যেটা বললাম তার রিয়াকশন দেখে আমার মনে হয়েছে তিনি হয়তো হারছেন। জোট কিরম রেজাল্ট করবে দীপঙ্কর বাবু, বিশেষ করে যাদবপুর সুজন ভট্টাচার্য এবং দমদম সুজন চক্রবর্তী, আজ মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা বলেছি সে কথা যে সেটিং হয়েছে দমদমে। দেখুন, দমদম এ বা যাদবপুরে সিপিএম যদি তার পুরনো যে ভোটটা তারা প্রায় নিঃশেষ হয়ে গিয়েছিল, তারা চাইবে ভীষণভাবে সেই ভোটটাকে ফেরত আনতে, নইলে তারা কিন্তু এক্সিস্টেন্স প্রবলেম। এখন কিন্তু সিপিএম প্রায় এক সময় যারা লিড করেছে সারা পশ্চিমবাংলা এত বছর ধরে, তার ভোট তলানিতে এসে গিয়েছিল, এবং সেটা হলে কিন্তু বিজেপির প্রবলেম। এবং সেখান থেকে সে যদি ভোটটাকে এখন খানিকটা ফেরত আনতে না পারে, তাহলে সিপিএম দলটাই উঠে যাবে। এটা কিন্তু সিপিএম নেতৃত্ব বুঝতে পেরেছে। বামের ভোট বামে থাকতে হবে, বামের ভোট কিছুটা হলেও বামে ফিরতে হবে, যারা অন্তত এখনো বামপন্থী বলে বিশ্বাস করেন। হ্যাঁ, 19-এ যেটা হয়নি, যেটা 19-এ হয়নি, এটা ট্রান্সফার হয়েছিল। এটা যদি হয়, আমি যে কারণে বিজেপিকে আরো অনেক কম ভোট দিচ্ছি এবার, তাহলে কিন্তু বিজেপি অনেক বেশি লুজ করবে। বিজেপি যে অ্যাডভান্টেজটা সিপিএম এর ভোট থেকে পেয়েছিল সেটা কিন্তু এবছর হয়তো পাবে না। এতে সিপিএম হয়তো এককভাবে জিততে পারবে না, জেতার মতো জায়গায় যাবে না, 30-32% ভোট তৃণমূলের সুবিধা করে দেবে। এতে হয়তো তৃণমূলের ওটা কাটার ফলে তৃণমূলকে হয়তো অ্যাডভান্টেজটা পেয়ে যাবে। এবং মাইনরিটি ভোট তৃণমূল ইন্ট্যাক্ট রাখতে পারবে, না রাখার কোনো কারণ নেই। পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্তত বলছি, না রাখার কোনো কারণ নেই। অন্তত আমি যদি নিজে মাইনরিটি কমিউনিটি হতাম, তাহলে আমি অন্তত বিজেপিকে তো ভোট দিতাম না, অল্টারনেটিভ কাকে দেব? সবসময় একটা খেয়াল রাখতে হবে, মাইনরিটি তারা সিকিউরিটি খোঁজেন। আমি যখন আমি আসামে যাব, তখন আমি লিঙ্গুইস্টিক মাইনরিটি, আমি তখন খুঁজবো এমন একটি দলকে যে আমাকে সিকিউরিটিটা দিতে পারবে। একদমই তাই। তাহলে আজকে বিজেপি না হলে সিকিউরিটিটা দেবে কে আমাকে? তাহলে সেই কনটেক্সটে যদি আমি দেখি, যুক্তিসঙ্গতভাবে তৃণমূলকে ভোট তারা হয়তো দেবে। আর এবার যদি দিল্লির কনটেক্সটে আসি, আজকে যে অনুষ্ঠান যা বলে যে লাইন দিয়ে আমরা শুরু করলাম, রাজনৈতিক ভূমিকম্প, দীপঙ্কর বাবু 4th পর আপনি ব্যাখ্যা করলেন আপনার মতো করে, দিল্লিতে কি হতে যাচ্ছে? দিল্লিতে আমার নিজের অ্যাসেসমেন্ট, দেখুন, এটা খুব একটা খুব ফটো ফিনিশের মতো হয়তো হবে। ফটো ফিনিশ একদম, ওই 160 কেউ হয়তো 180 এরকম, না কত 260 280 এরকম। কোনো জায়গায় হাং পার্লামেন্ট বলছে, হাং পার্লামেন্ট না হলেও প্রায় খুব নাইফ এজ একটা, যে থাকবে নাইফ এজের মতো করে তিনি হয়তো হাঁটবেন। আমার নিজের অ্যাসেসমেন্ট, যারাই ক্ষমতায় আসুন, এমন হতে পারে যে বিজেপি আরও অ্যালায়েন্সটা আরও একটা ব্রডবেস করে তারা একটা সরকার করার জন্য, আমার নিজের মনে হচ্ছে দিল্লিতে এবার প্রধানমন্ত্রী অন্য কেউ হবেন, নরেন্দ্র মোদী হবেন না। নরেন্দ্র মোদী হবেন না। বিজেপি যদি বা এনডিএ যদি মোটামুটি একটা ভালো পজিশনও পায়, নরেন্দ্র মোদী হবেন না। আপনি কাকে, কোন মুখ দেখছেন? সেটা অনেক হতে পারে, অনেক লোক হতে পারে, কিন্তু নরেন্দ্র মোদী হবেন না, এটা আমার ব্যক্তিগত একটা অনুমান। আপনার রিজন? কারণটা হচ্ছে যে আপনি যদি দেখেন গত কয়েক মাসের মধ্যে নরেন্দ্র মোদী কতগুলো মারাত্মক ভুল করেছেন, যেটা স্ট্র্যাটেজিক মিস্টেক। এক হচ্ছে তিনি রাম মন্দিরটা তাড়াহুড়ো করে নিজে উদ্বোধন করতে যাওয়া, এতে আর যে আমাদের ধর্মীয় গুরুরা তারা প্রচন্ডভাবে খেপেছে, তাদের ইমোশন, এবং তারা কিন্তু গোটা এই হিন্দু ধর্মের উপরে তাদের প্রভাব কম নয়, এটা একটা কারণ। দ্বিতীয় যেটা বড় কারণ, নরেন্দ্র মোদী নিজেকে হঠাৎ করে ভগবান বলে যে ঘোষণাটা দিয়েছেন, এতে তার ইমেজটা ফল করেছে। আমার নিজেকে নিজে বলছেন আমি, হ্যাঁ, এটা ইমেজটা ফল করেছে। লোকে বিভিন্ন সময়ে পুরনো ইতিহাস ঘেটে হিটলারের সাথে তুলনা করতে শুরু করেন চারদিকে। এটা কিন্তু আমার মনে হয় ভারতবর্ষের মানুষ ঠিকভাবে নেবেন না। আরেকটা বড় কারণ হচ্ছে, সেটা একটু জাতপাতের অঙ্ক, সেটা হচ্ছে যে
উত্তর ভারত থেকে বিজেপি সবচেয়ে বেশি আসন পাওয়ার কথা ভাবছে এখন, ঠিক, কারণ দক্ষিণ ঠিক, থেকে ঠিক, ওরা ঠিক। উত্তরের যারা বিজেপিকে জিতিয়ে আনবে তারা এখন বলতে শুরু করেছে ভেতর ভেতর থেকে যে আমরা যদি জিতিয়ে আনি তাহলে প্রধানমন্ত্রী উত্তর থেকে নয় কেন? ঠিক, সেই এগুলো 3-4টি যদি জিনিস আপনি ভেবে দেখেন তাহলে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নরেন্দ্র মোদীর ক্ষেত্রে আমার মনে হচ্ছে কম। ওকে, আমাদের সময় একদম শেষ। ওয়ান লাইনার, সেক্ষেত্রে দিল্লিতে যদি এনডিএ আসে, এনডিএ কি আসতে পারবে না হাং হবে? আপনি বললেন একদম আমি photo বলছি finish। এলেও খুব ফটো ফিনিশ একটা হতে পারে। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হবেন না, আমার নিজের এটা আপনার নিজের আমার অনুমান। আমাদের চোখ থাকবে সেদিকে। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য, এবং অনেক আমাদের পরবর্তী এপিসোডে নিশ্চয়ই আপনাকে আবার আসতে হবে একদিন। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের এই এপিসোড দেখবার জন্য। ভোটের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, রাজ্যের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে, দেশের ভবিষ্যৎ, তার জন্য আপনারা দেখতে হবে কিন্তু ট্রাইব টিভি বাংলার ভোটের ভবিষ্যৎ। কোন আসনে কে জিততে পারে, ইন ডেপথ অ্যানালিসিস আমরা প্রতিদিন প্রতি এপিসোডেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষক থেকে রাজনৈতিক নেতা নেত্রীদের এনে আপনাদের সামনে তুলে ধরছি, এবং তাদের মূল্যায়ন, তাদের অ্যানালিসিস আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমরা চাইবো আপনারাও পার্টিসিপেট করুন, অংশগ্রহণ করুন, আপনাদের কমেন্ট জানান, কেমন লাগছে অনুষ্ঠান জানান, কি ভাবছেন আপনারা আমাদেরকে জানান, যাতে আমরাও আপনাদের ওপিনিয়ন এবং আপনাদের মতামত জানতে পেরে আপনাদের উত্তর দিতে পারি। ভোটের ভবিষ্যৎ আজকের মতো এ পর্যন্তই। আবার আমাদের ভোটের ভবিষ্যৎ অন্য এপিসোড নিয়ে আসবো, অন্য অতিথি নিয়ে আসবো, অন্য রাজনৈতিক বিশ্লেষণ এবং কি হতে পারে সেই বিশ্লেষকের বিশ্লেষণে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আর অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। বাংলার আপন।